হাই এভরিওয়ান। অনেকদিন পর ভিডিও দিচ্ছি তো তাই একটু গলাটা পরিষ্কার করে নিলাম। আমি জানি আমার এই ভিডিওটা আসলে কেউ দেখবে না। তারপরেও আমি গাধার মতো একটার পর একটা ভিডিও বানিয়েই যাচ্ছি। যাই হোক, সেই ইনভিজিবল মানুষ যারা আমার ভিডিও দেখে তাদেরকে ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা জানেন আমার এই চ্যানেলের না একটা কাহিনী আছে। সেই কাহিনীটা আমি ভিডিওর লাস্টের দিকে বলবো। ততক্ষণ পর্যন্ত আপনারা যদি ধৈর্য ধরে ভিডিওটা দেখতে পারেন তাহলে আমার জন্য খুবই ভালো হয়। কারণ এই চ্যানেলটা একবার ডিলিট হয়ে যাওয়ার পর সেটা আমি ভাগ্যক্রমে আবারও ফিরে পেয়েছি। তাই আপনারা যদি আমার এই চ্যানেলটাকে একটু সাপোর্ট দেখাতে পারেন, আমার ভিডিওগুলোকে যদি একটু হাইপ করতে পারেন, তাহলে আমি আপনাদের প্রতি সত্যি, সত্যি, সত্যি অনেক কৃতজ্ঞ থাকব। আচ্ছা, আপনারা হয়তোবা অনেক বিরক্ত হয়ে যাচ্ছেন। তাহলে আগে এই ভিডিওটা শুরু করি। এই কথাগুলো আমি ভিডিওর শেষে বলব। যদি আমার কথাগুলো কারো শোনার আগ্রহ থাকে, তাহলে আপনারা একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করুন। আরেকটা কথা বলতে চাই, ধরেন আমার কথার মাঝে, মাঝে যদি আপনাদের কোনো মাইকের শব্দ শোনা যায়, তাহলে প্লিজ একটু সহ্য করবেন। কারণ এখন নির্বাচনের প্রচারণা চলছে। আপনাদেরও ওখানেও নিশ্চয়ই এগুলো চলছে। তো একটু পরে, পরেই ৫-১০ মিনিট পরে, পরেই একটা করে মাইক ধাই, 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 ধাই করে একে ভোট দিন, ওকে ভোট দিন। খুব মারাত্মক প্রচারণা চলছে। সো আপনারা একটু কষ্ট করে মানিয়ে নেবেন। আর আমার বাসাটা একদম রাস্তার সাথে। তাই এখান থেকে মাইকের শব্দ কমানোর কোনো বুদ্ধি নেই। তো প্লিজ আপনারা যদি মাইকের শব্দ আমার ব্যাকগ্রাউন্ডে শুনতে পান, তাহলে আমি রিয়েলি, রিয়েলি, রিয়েলি সরি। আচ্ছা, আজকে আমি যে মুভিটা এক্সপ্লেইন করছি সেটা হচ্ছে একটা তেলেগু ক্রাইম থ্রিলার মুভি যেটার নাম হচ্ছে 'চিকাটিলো'। এই মুভিটা খুবই রিসেন্ট ২০২৬ সালেই রিলিজ হয়েছে। মুভির শুরুতেই আমরা রাজাচন্দ্রপুরাম নামের একটা জায়গা দেখতে পাই। সময়টা তখন ১৯৯৯। গভীর রাতে স্থানীয় একজন নেতা তার গাড়িতে করে দুজন মেয়েকে নিয়ে কোথায় যেন যাচ্ছে। কিছুক্ষণ পর সে একজন মেয়েকে তার বাড়ির সামনে নামিয়ে দেয়। এরপর আরেকটা মেয়েকে নিয়ে তার গেস্ট হাউসে চলে যায়। যেই মেয়েটিকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে তার নাম হলো লিচি। লিচি তার ঘরে ঢুকে কাপড় বদলাতে শুরু করে। তখনই লিচি খেয়াল করে কেউ যেন আগে থেকেই তার ঘরের ভেতরেই আছে। এটা দেখিয়েই এখানেই সিন কাট হয়ে যায়। পরের দিন সকালে যে মেয়েটার নেতার সাথে গেস্ট হাউসে গিয়েছিল সেই মেয়েটা ফিরে আসে। এই মেয়েটার নাম হলো রানী। তবে রানী ঘরের দরজা খুলতেই দেখে বিছানার ওপর লিচির মৃতদেহ পড়ে আছে। সে ঘরে ঢুকেই বুঝতে পারে লিচিকে কেউ রেপ করে খুন করেছে। এমনকি খুনি খুন করার পর লিচির চুলে একটা বেলি ফুলের মালা পরিয়ে দিয়েছে। এসব দেখে রানী তখনই থানায় আসে, কিন্তু সবকিছু জানার পরেও পুলিশ অফিসার তাকে ধাক্কা দিয়ে থানার বাইরে বের করে দেয়। এরপরেই সিন চলে আসে বর্তমানে। এবার আমরা সন্ধ্যা নামের একটি মেয়েকে দেখতে পাই। সন্ধ্যার ছোটবেলায় একটা বাজে ঘটনা ঘটেছিল। তখন থেকেই সেই ঘটনাটা সন্ধ্যার জীবনে একটা ট্রমা হয়ে আছে। সে প্রায়ই স্বপ্নেও সেই ঘটনাটা বারবার দেখতে পায়। আজ রাতেও সে দুঃস্বপ্নটা দেখে ধরফর করে ঘুম থেকে জেগে ওঠে। সন্ধ্যা হলো একজন ক্রাইম রিপোর্টার। সে শহরের একটা বড় নিউজ চ্যানেলে কাজ করে। সন্ধ্যার অফিসে ববি নামের একটা মেয়ে আছে। দীর্ঘদিন একসাথে কাজ করার কারণে সন্ধ্যা ও ববির খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তাই এখন ববি হলো তার একমাত্র বেস্ট ফ্রেন্ড। সন্ধ্যা কিছুদিন ধরেই একটা নতুন ক্রাইম শো নিয়ে কাজ করছে। তবে নিউজ চ্যানেলের এডিটর শেষ মুহূর্তে তার স্ক্রিপ্ট চেঞ্জ করে দেয়। তাই সন্ধ্যা খুবই রেগে গিয়ে এডিটরের সাথে কথা বলতে আসে। তবে এডিটর উল্টো সন্ধ্যার উপরই রাগারাগি করে। সে বলে এখানে কাজ করতে হলে তার মতো করেই কাজ করতে হবে। তাই সেদিন সন্ধ্যা মন খারাপ করে ক্যাফেটেরিয়াতে বসে আছে। কিছুক্ষণ পর তার বয়ফ্রেন্ড অমর তার সাথে দেখা করতে আসে। অমর খুবই ভালো একটা ছেলে। সে সব সময় সব পরিস্থিতিতে সব জায়গায় সন্ধ্যাকে সাপোর্ট করে। কিছুক্ষণ পর সেখানে ববিও আসে। সন্ধ্যা তাদের দুজনকে বলে সে এই চাকরিটা ছেড়ে দিতে চায়। চাকরিটার কারণেই সে নিজের ইচ্ছে মতো কাজ করতে পারছে না। এটা ছেড়ে দিয়ে সে নিজেরই একটা পডকাস্ট শো করতে চায়। সেই শোতে সন্ধ্যার সত্যিকারের ক্রাইম স্টোরি নিয়ে কাজ করবে। সন্ধ্যার কথা শুনে ববি তো খুব খুশি হয়ে যায়। সে সন্ধ্যাকে বলে তোমার শোতে আমি কিন্তু ম্যানেজার হিসেবে কাজ করব। এভাবেই কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর ববি উঠে তার কাজে চলে যাচ্ছে। তখনই সন্ধ্যা তাকে ডেকে জিজ্ঞেস করে তুমি যে আমার গোল্ডেন কানের দুলগুলো নিয়েছিলে সেগুলো ফেরত দেবে কবে? ববি বলে সেটা তো আমি একদম ভুলে গেছি। তুমি আমাকে রাতে মনে করিয়ে দিও, আমি কালকে নিয়ে আসবো। এখানেই অমর আর সন্ধ্যার কথা থেকে জানা যায় আগামীকাল তাদের পরিবার একসাথে হয়ে তাদের বিয়ের ডেট ঠিক করবে। তাই পরের দিন সকালে সন্ধ্যা তার মা বাবার সাথে অমরের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সে তার গোল্ডেন কানের দুলের জন্য কয়েকবার ববিকে কল করে, কিন্তু ববি তার কল রিসিভই করছে না।
তাই সে আর এ বিষয়ে না ভেবে তার পরিবারকে নিয়ে অমরের বাড়িতে চলে আসে। সেখানে দেখা যায় অমরের মতোই অমরের মা বাবাও খুব ভালো। অমরের মা বলে সন্ধ্যার বিয়ে হওয়ার পর সন্ধ্যা তার পুত্রবধূ নয়, তার বান্ধবী হবে। এটা থেকেই বোঝা যায় অমরের মা বাবা খুবই ফ্রেন্ডলি। তারা দুই পরিবার গল্পগুজব করে খাওয়া দাওয়া করে অনেক সুন্দর সময় কাটায়। এরপর সন্ধ্যা অমরের পরিবারের থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। তবে বাড়িতে ঢোকার আগে ববির বাড়ির কাজের লোক এসে সন্ধ্যাদের গাড়ি আটকায়। কাজের মহিলার কথা শুনে সন্ধ্যা দৌড়ে ববির বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সবাই দেখে ড্রয়িং রুমে ববির মৃতদেহ পড়ে আছে। ববির পাশে তার বয়ফ্রেন্ডেরও লাশ। সন্ধ্যা বুঝতে পারে ববিকে রেপ করে খুন করা হয়েছে, আর তার বয়ফ্রেন্ডকেও খুবই টর্চার করা হয়েছিল। খবর পেয়ে সেখানে লোকাল থানার ইন্সপেক্টর রাজীব ফরেনসিক টিম নিয়ে আসে। ফরেনসিক টিম ক্রাইম সিন থেকে খুনির আলামত সংগ্রহ করার চেষ্টা করছে। রাজীব ববির বাড়িতে ঢুকে প্রথমে সবাইকে বের করে দেয়। এরপর বাড়ির প্রত্যেকটা ঘর ভালো করে সার্চ করে। সে ববির বেডরুমে এসে দেখে বিছানার ওপর অনেক জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখে মনে হচ্ছে ববি বয়ফ্রেন্ডের সাথে সময় কাটানোর জন্য এগুলো বিছানার উপরে সাজিয়ে রেখেছে। রাজীব বাইরে এসে সন্ধ্যাকে দেখেই তাকে চিনতে পারে। তবে সে খুব বিরক্ত হয়ে বলে, আপনি তো একজন ক্রাইম রিপোর্টার, তাই না? তাহলে এখানেও কি আপনি বানিয়ে বানিয়ে গল্প লিখতে এসেছেন? সন্ধ্যা বলে, ববি আমার বেস্ট ফ্রেন্ড ছিল, আমরা দুজন একই অফিসে কাজ করতাম। তবে রাজীব সন্ধ্যাকে খুব একটা পাত্তা না দিয়ে চলে যায়। এদিকে নিজের বেস্ট ফ্রেন্ডের এমন করুণ মৃত্যু দেখে সন্ধ্যা একেবারে থ হয়ে গেছে। বাড়ি ফিরে তার বারবার শুধু ববির স্মৃতিগুলোই মনে পড়ছে। এই ঘটনার কয়েকদিন পার হয়ে গেলেও পুলিশ খুনির ব্যাপারে কোনো ক্লুই পাচ্ছিল না। তাই বিভিন্ন নিউজ চ্যানেলে বলা হচ্ছে শহরে এত বড় দুটো খুন হয়ে গেল, কিন্তু পুলিশ খুনিকে খুঁজে বের করতে না পেরে হাতে হাত রেখে বসে আছে। এসব শুনে ডিআইজি রাজীবকে ডেকে পাঠায়। ডিআইজি তাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটাকে সলভ করো। সেই মতো ইন্সপেক্টর রাজীবও তার ইনভেস্টিগেশন শুরু করে। তারা প্রথমেই ববির অফিসে এসে বসের সাথে কথা বলে। এমনকি অফিসের সব কলিগ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার সাথেই কথা বলে। এরপর ববির বাড়ির আশেপাশের সব সিসিটিভি ফুটেজও চেক করা হয়। এরই মধ্যে সন্ধ্যা প্রায় প্রতিদিনই কেসের আপডেট নেয়ার জন্য থানায় আসে। তবে সন্ধ্যাকে দেখে রাজীব বেশ বিরক্ত হয়ে তাকে অ্যাভয়েড করে চলে যায়। রাজীব তাকে বলে, পুলিশ তো আমরা, তাই আমাদের কাজটা আমাদেরই করতে দিন। আপনি এভাবে প্রতিদিন থানায় এসে আমাদের বিরক্ত করবেন না। তবে সন্ধ্যা কোথাও গিয়ে যেন শান্তি পাচ্ছে না। সে অফিসে গেলে চারিদিকে শুধু ববির স্মৃতিগুলোই মনে পড়ে। তার সবসময় মনে হয় ববি যেন তার সাথে বসে গল্প করছে। তাই সন্ধ্যা একদিন তার এডিটরের সাথে কথা বলতে আসে। সেখানেই তারা দেখে অন্যান্য নিউজ চ্যানেলগুলো ববির চরিত্র নিয়ে খুব বাজে বাজে কথা বলছে, কারণ সেদিন ববির সাথে ববির বয়ফ্রেন্ডেরও লাশ পাওয়া গিয়েছিল। তাই খুন কে করেছে এটার থেকেও বেশি ববি ও তার বয়ফ্রেন্ডের চরিত্র নিয়ে কাটাছেঁড়া করা হচ্ছে। এসব শুনে সন্ধ্যা আরো বেশি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সে এডিটরকে বলে, সন্ধ্যা আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু ওর যে বয়ফ্রেন্ড আছে সেটা আমিও আগে জানতাম না। অন্য নিউজ চ্যানেলগুলো সন্ধ্যার চরিত্র নিয়ে এত বাজে বাজে কথা বলছে, তাই আমাদের উচিত আসল খুনিকে সেটা নিয়ে রিপোর্ট করা। কিন্তু এডিটর সন্ধ্যার কোনো কথাই না শুনে তাকে এই ব্যাপারটা নিয়ে রসালো গল্প বানাতে বলে। সন্ধ্যা কিছুতেই আর এসব মেনে নিতে পারছিল না, তাই সে তার চাকরিটা ছেড়ে দেয়। সন্ধ্যা ঠিক করে সে নিজের একটা পডকাস্ট শো বানিয়ে সেখানে সত্যিকারের ক্রাইমগুলো নিয়ে সবাইকে জানাবে। তার ফ্রেন্ড ববিরও এটাই ইচ্ছা ছিল। এরই সাথে সে নিজে থেকেই ববির খুনেরও তদন্ত করবে। একদিন রাতে সন্ধ্যা লুকিয়ে ববির বাড়িতে ঢোকে। সে বাড়িটার সব জায়গায় ঘুরে ঘুরে বোঝার চেষ্টা করছে সেদিন আসলে কি কি হয়েছিল। সন্ধ্যা ধারণা করে প্রথমে ববি হয়তো বারান্দায় দাঁড়িয়ে তার বয়ফ্রেন্ডের সাথে ড্রিঙ্ক করছিল। সেই সময় কিলার হয়তো সামনের দরজা দিয়ে বাড়িতে ঢুকেছে। ববি বেডরুমে গেলে কিলার এসে প্রথমে তার বয়ফ্রেন্ডকে ওপরতলা থেকে নিচে ফেলে হত্যা করে। ববি তার বয়ফ্রেন্ডকে খুঁজতে নিচে এসে বয়ফ্রেন্ডের লাশ দেখতে পায়। এরপর খুনি ববিকে ধরে রেপ করে তাকে খুন করে। সন্ধ্যার মনে পড়ে ববি সব সময় একটা সোনার চেন আর সোনার কানের দুল পরে থাকতো, কিন্তু যখন ববির লাশ পাওয়া গিয়েছিল তখন সেইগুলো ববির শরীরে ছিল না। তাই সে তখনই সেই কথাটা ইন্সপেক্টর রাজীবকেও এসে জানায়। ইন্সপেক্টর রাজীব ফরেনসিক রিপোর্ট চেক করে দেখে সেদিন আসলেই ববির বডিতে কোনো সোনার চেন বা কানের দুল ছিল না। তবে ববির বাড়িতে থাকা অন্য কোনো দামি জিনিস চুরি হয়নি। এমনকি খুনি বাড়িতে জোর করে ঢুকেছে
হয়েছে তারও কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই রাজীবের মনে হয় খুনি আগে থেকে খুনের প্রস্তুতি নিয়ে বাড়িতে ঢুকেছিল। এরপর সুযোগ বুঝে ববি যখন তার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাচ্ছিল তখনই সে তাদের দুজনকে খুন করেছে। এমনকি সন্ধ্যা ববিকে যে কানের দুলগুলো পরতে দিয়েছিল সেগুলোও তল্লাশি করে ববির বাড়ির কোথাও পাওয়া যায়নি। সন্ধ্যা যেহেতু তাদের এই কেসটাতে সাহায্য করতে চায় তাই এবার রাজীবও তারা ইনভেস্টিগেশন করে কি কি পেয়েছে সেগুলো সন্ধ্যাকে দেখায়। ববির বাড়ির পেছনের দেয়াল থেকে তারা একটা কাদা মাখা জুতার ছাপও পেয়েছে। তাই তারা ধারণা করছে খুনি যখন ববির বাড়িতে ঢুকেছে তখন তার জুতায় কাদা লাগানো ছিল। এটা শুনতেই সন্ধ্যার মনে পড়ে যায় সে যখন পরদিন সকালবেলা অমরদের বাড়িতে যাচ্ছিল তখনই সে ববির পাশের বাড়ির একজন সিকিউরিটি গার্ডকে তার জুতা থেকে কাদা পরিষ্কার করতে দেখেছিল। তাই সন্ধ্যা ধারণা করে সেই ওয়াচম্যানই হয়তো খুনি হতে পারে। তাই রাজীব সন্ধ্যার কথা মতো ওয়াচম্যানের বাড়িতে আসে, কিন্তু ওয়াচম্যানকে না পেয়ে তারা ওয়াচম্যানের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে। তার থেকেই রাজীব জানতে পারে ওয়াচম্যান অনেকদিন ধরে ববির ওপর নজর রাখছিল। এমনকি সে পরের দিন সবার চোখের আড়ালে ববির মৃতদেহ থেকে গলার চেনটা খুলে এনেছিল। কিন্তু সেদিনের পর থেকে ওয়াচম্যান বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেছে। পুলিশ ওয়াচম্যানকে ধরার জন্য শহরের বিভিন্ন জায়গায় ওত পেতে থাকে। একদিন ওয়াচম্যান একটা সোনার দোকানে চেনটা বিক্রি করতে গেলে পুলিশ তার লোকেশন পেয়ে যায়। এরপর তার পিছু করতে করতে পুলিশ শেষ পর্যন্ত ওয়াচম্যানকে ধরে ফেলে। জোড়া খুন করার অপরাধে তারা ওয়াচম্যানকে জেলে পাঠিয়ে দেয়। সবাই ভেবেছে তাহলে শেষ পর্যন্ত ববির মার্ডার কেসটা সলভ হয়ে গেছে। সন্ধ্যাও তার পডকাস্টে এই কেসের ব্যাপারে সবাইকে সবকিছু জানায়। সে যেহেতু এই কেসটা সলভ করতে পুলিশকে সাহায্য করেছে তাই বিভিন্ন নিউজ চ্যানেলে সন্ধ্যারও অনেক প্রশংসা করা হয়। এরই সাথে সন্ধ্যার পডকাস্টটাও দিনে দিনে অনেক জনপ্রিয় হয়ে ওঠে। শহরের অনেকেই সন্ধ্যার পডকাস্ট শো নিয়মিত ফলো করে। এরপর একদিন বিকেলবেলা সন্ধ্যা অমরের সাথে হাঁটতে বেরিয়েছে। তখনই ওয়াচম্যানের স্ত্রী তার দুই মেয়েকে নিয়ে সন্ধ্যার কাছে আসে। মহিলাটি বলে, আমরা এখন যেখানেই যাই সবাই আমাকে রেপিস্টের স্ত্রী বলে। এই কারণে আমার মেয়েরাও স্কুলে যেতে পারছে না। এমনকি বাড়ির মালিকও আমাদেরকে বের করে দিয়েছে। আপনারা আমার স্বামীকে ধরেছেন কারণ সে চেন চুরি করেছে। তবে আমি এটা বলতে পারি সে কাউকে কখনো রেপ করতে পারে না আর খুনও করতে পারে না। সে চেন চুরি করেছে তার শাস্তি সে অবশ্যই পাক, কিন্তু সে খুন করেছে এই অপবাদের শাস্তি আমরা কেন পাচ্ছি? আমাদের উপর থেকে এখন মাথার ছাদটাও চলে গেছে। এটা বলেই মহিলাটির রাগে তার দুই মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। মহিলার এমন কথা শুনে সন্ধ্যা আবারও দোটানায় পড়ে যায়। সে মনে মনে ভাবছে তাহলে সত্যিই কি ওয়াচম্যান খুন করেছে? সেদিন রাতে একটা আননোন নাম্বার থেকে সন্ধ্যার কাছে কল আসে। কলটা করেছে আসল খুনি। খুনি বলে, তুমি তোমার পডকাস্টে যে গল্পটা বানিয়ে বলেছ সেটা আমার খুবই পছন্দ হয়েছে। তবে তোমার গল্পটা বলতে একটু ভুল হয়ে গেছে। খুনটা ওয়াচম্যান করেনি, করেছি আমি। এবার তুমি যদি সত্যিটা সবাইকে জানাতে চাও তাহলে আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি। আমি কিছুদিনের মধ্যে আরেকটা মেয়েকে খুন করতে যাচ্ছি। যদি তোমার সাহস থাকে তাহলে আমাকে খুঁজে বের করো। সন্ধ্যা কিছু বলার আগে কলটা কেটে যায়। সে বুঝতে পারছে না এবার তার কি করা উচিত। খুনি তাকে ধরার জন্য সন্ধ্যাকে একরকম চ্যালেঞ্জই করেছে। তাই সে তখনই থানায় গিয়ে রাজীবকে সব কথা জানায়। সে রাজীবকে কিলারের ফোন নাম্বার দিয়ে তার পুরো কল রেকর্ডিংটাও শোনায়। রাজীব খুনির কল রেকর্ডিংটা শুনে তাড়াতাড়ি তার নাম্বারটা ট্রেস করতে বলে। এরপর তারা পুলিশের টিম নিয়ে খুনিকে ধরতে গিয়ে দেখে খুনি খুব চালাকি করে রাস্তার পাশে বসা এক ভিখারি মহিলার ফোন থেকে কল করেছিল। সেই সাথে মহিলাটি অন্ধ হওয়ায় সে খুনির ব্যাপারে কোনো ডিটেলসও বলতে পারে না। রাজীব তখনই কল করে সন্ধ্যাকে সব জানায় এবং বলে খুনি যদি আবারও কল করে তাহলে তার কলটা যেন রেকর্ড করে। তারা বুঝতে পারছে খুনি খুবই চালাক। সে আগে থেকেই সব প্ল্যান করে এই সব কিছু করছে। সে পুলিশের সব পদক্ষেপ আগে থেকেই বুঝতে পেরে সবার থেকে এক কদম এগিয়ে আছে। সেদিন রাতে সন্ধ্যা ঘুমের মধ্যে আবারও তার ছোটবেলার সেই স্বপ্নটা দেখে। ছোট সন্ধ্যা কোনো জায়গায় অনেক লোকের ভিড়ে আটকে গেছে। সে বাইরে বেরোনোর কোনো পথ খুঁজে পাচ্ছে না। তখনই ভিড়ের মধ্যে থেকে কেউ একজন সন্ধ্যার গায়ে হাত দেয়। এটা দেখেই সাথে সাথে সন্ধ্যার ঘুম ভেঙে যায়। পরের দিন সকালে সন্ধ্যা ব্যাগপত্র গুছিয়ে অমরকে সাথে নিয়ে কোথায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সন্ধ্যার মা তাকে বারবার নিষেধ করছে দেখে অমর সন্ধ্যার মাকে বলে, আপনি কিছু চিন্তা করবেন না, আমি সন্ধ্যার সাথে যাচ্ছি, আমি তার খেয়াল রাখবো।
গাড়িতে সন্ধ্যা অমরকে বলে আজ সকালে বানি নামের একজন মহিলা তাকে কল করেছিল। সে আমার পডকাস্ট থেকে ববির ঘটনাটা জানতে পেরেছে। কয়েক বছর আগে বানির সাথেও নাকি ববির মতোই একই ঘটনা ঘটেছিল। এরপর তারা দুজন বানির বাড়িতে পৌঁছলে বানি তাদেরকে বলে কয়েক বছর আগে একদিন উৎসবের দিনে বানি সারাদিন তার স্বামীর দীর্ঘায়ু কামনা করে পুজো করে বাড়িতে ফেরে। সে সন্ধ্যাবেলা তার বাচ্চা ছেলেকে দোলনায় রেখে পুরো বাড়িতে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছিল। তখনই একজন কালো মাস্ক পরা লোক তাদের বাড়িতে ঢুকে বাণীকে রেপ করে। এরপর লোকটা বাণীর চুলে বেলি ফুলের মালা পরিয়ে দেয়। সে তাকে খুন করতেই যাচ্ছিল, তখনই বাণীর ছেলে জোরে জোরে কান্না শুরু করে। কান্নার শব্দে লোকজন চলে আসতে পারে। এই ভয়ে খুনি তাকে হত্যা না করে সেখান থেকে পালিয়ে যায়। সেদিন সে তার স্বামীকে সবকিছু জানালে তার স্বামী উল্টো তাকে ভুল বুঝে ছেলে সহ তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সন্ধ্যা তাকে জিজ্ঞেস করে আপনি পুলিশে কমপ্লেন করেননি কেন? বানি বলে আমার স্বামী আমাকে বিশ্বাস করেনি, সেখানে পুলিশকে বলে আমি আর কি করতাম। বানি আরো জানায় তার সাথে এই ঘটনা ঘটার পর সেই গ্রামের আরো অনেক মেয়েদের সাথেই এমন ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ এই কেসগুলো নিয়ে কোনো তদন্তই করেনি। বানির সেই ছোট ছেলে বোস এখন অনেক বড় হয়ে গেছে। সে তার মার সাথেই থেকে তার মাকে কাজে সাহায্য করে। সেদিন রাতে সন্ধ্যা অমরকে নিয়ে একটা গেস্ট হাউসে ওঠে। সে রাজীবকে কল করে জানায় সেই জেলায় বানির মতো আরো 20টা রেপ কেস আছে, তার প্রত্যেকটা কেসে ডিটেলস লাগবে। রাজীব বলে আমি আপনাকে লোকাল ইন্সপেক্টরের নাম্বার দিচ্ছি, তবে এই ব্যাপারে যেন আমার নাম কোনোভাবে না জড়ায়। আসলে রাজীব অন্য জায়গার কোনো কেসে ইনভলভ হতে চাচ্ছে না। পরের দিন লোকাল ইন্সপেক্টরের নাম্বার নিয়ে সন্ধ্যা তার সাথে দেখা করতে আসে। ইন্সপেক্টর তাকে গত 20 বছরে এই জেলায় যতগুলো রেপ কেস করা হয়েছিল সন্ধ্যাকে সেই সবগুলোর ফাইল দেখায়। সন্ধ্যাও ফাইলগুলো নিয়ে অমরের সাথে মিলে সেগুলো স্টাডি করা শুরু করে। সে লাইব্রেরিতে এসে গত 20 বছরে যত নিউজ পেপার ছাপা হয়েছিল সবগুলো ভালো করে খুঁজতে শুরু করে। সে সব ভিকটিমদের ডিটেলস বের করে এক এক করে তাদের সবার সাথে গিয়ে দেখা করে। তাদের মধ্যে কেউ সন্ধ্যার সাথে কথা বলে, আবার কেউ তার সাথে দেখা করতেই মানা করে দেয়, কারণ তারা তাদের জীবনে ঘটে যাওয়া এমন দুঃসহ স্মৃতি আর মনে করতে চায় না। সবকিছু খুঁজতে গিয়ে সন্ধ্যা জানতে পারে এই জেলায় একটা দুটো নয় বরং অসংখ্য রেপ কেস হয়েছে। তাদের মধ্যে কেউ থানায় রিপোর্ট করেছে, আবার কেউ সমাজের ভয়ে কাউকে কিছুই বলতে পারেনি। এসব তদন্তের মাঝেই একদিন অমরের মা তাকে কল করে জানায় যে অমরের বাবা খুবই অসুস্থ হয়ে পড়েছে। তাই সন্ধ্যাকে সেখানে একা রেখেই অমরকে ফিরে যেতে হয়। এইদিকে সন্ধ্যার আরো অনেক ভিকটিমদের সাথে দেখা করা বাকি আছে, তাই সে একাই তাদের ঠিকানা খুঁজে বের করে তাদের কাছে গিয়ে সব তথ্য জোগাড় করে। সে ললিতা নামের একজন ভিকটিমের সাথে কথা বলতে এলে ললিতা কোনো কথা না বলে সন্ধ্যার মুখের উপরই দরজা লাগিয়ে দেয়। তাই সন্ধ্যা মন খারাপ করে সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়িয়ে আছে। তখনই ললিতার চাচা চক্রবর্তী সন্ধ্যার সাথে কথা বলতে আসে। চক্রবর্তী ললিতার ব্যবহারের জন্য সন্ধ্যার কাছে ক্ষমা চেয়ে বলে আসলে ললিতার সেই ঘটনাটা মনে করতে চায় না। সেই ঘটনাটা নিয়ে কথা বলাও ললিতার জন্য অনেক কষ্টকর। সন্ধ্যা বলে আমি ললিতার ব্যাপারটা বুঝতে পারছি, এমন একটা ঘটনা নিয়ে কথা বলা খুবই কঠিন, তবে আমি চাই এরকম ঘটনা যেন আর কোনো মেয়ের সাথে না হয়। তাই আমি এই কেসটা নিয়ে এত তদন্ত করছি, আর অপরাধীকে খুঁজে বের করার জন্য তাদের সাথে কি হয়েছিল সেটা আমার জানা দরকার। এবার চক্রবর্তী ললিতার সাথে ঘটা ঘটনার বর্ণনা দিতে থাকে। সে জানায় এক দীপাবলির রাতে ললিতার সাথে এই ঘটনা ঘটেছিল, তাই এরপর থেকে ললিতা খুব নীরবে তার জীবন পার করছে। ললিতার ঘটনাটা শুনে সন্ধ্যার খুবই মন খারাপ হয়ে যায়। সেদিন রাতে গেস্ট হাউসে ফিরে সন্ধ্যা দেখে অমর সারাদিনে তাকে অনেকবার কল করেছে, তবে মন খারাপ থাকায় সে কারো কলই রিসিভ করেনি। অমরকে কল করতেই সে বেশ রেগে গিয়ে সন্ধ্যাকে বলে তুমি এই কেসটা নিয়ে এত কেন ভাবছো? কয়েকদিন পরেই আমাদের বিয়ে, আর তুমি এখন কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছ। তুমি কালকেই বাড়ি ফিরে আসো। তখনই কারেন্ট চলে গেলে সন্ধ্যা বিরক্ত হয়ে কল কেটে দেয়। সে চোখ বন্ধ করে তার ছোটবেলায় ঘটে যাওয়া সেই ঘটনাটার কথা ভাবছে। এখানেই আমরা জানতে পারি ছোটবেলায় সন্ধ্যার সাথে আসলে কি হয়েছিল। সন্ধ্যা যখন স্কুলে পড়ে তখন শহরের সিনেমা হলে একটা নতুন সিনেমা এসেছে। সন্ধ্যা সিনেমা দেখার জন্য বাড়িতে কাউকে কিছু না জানিয়ে একাই সিনেমা হলে চলে যায়। মুভি শেষ হওয়ার পর সন্ধ্যা যখন বেরোতে যায় তখন সে অনেক লোকের ভিড়ের মধ্যে আটকে যায়। সেই ভিড়ের সুযোগ নিয়ে অনেক মানুষ সন্ধ্যার শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে। সন্ধ্যা কিছুতেই এসব আটকাতে পারছিল না। তখনই সেখানে তার বাবা এসে তাকে ভিড় থেকে বের করে বাড়ি নিয়ে আসে। সবকিছু শুনে সন্ধ্যার মা তার সাথে খুবই রাগারাগি করে। মা বলে তুই একা একা এত ছেলের মধ্যে সিনেমা হলে কেন গেলি? তোর তো বোঝা উচিত ছিল যে তুই একটা মেয়ে, তোর এভাবে একা একা কোথাও যাওয়া উচিত না।
তবে সন্ধ্যার বাবা তাকে অনেক সাপোর্ট করে। সন্ধ্যার বাবা তাকে ডিফেন্ড করে তার মাকে বোঝানোর চেষ্টা করছিল। সন্ধ্যা এই ব্যাপারটা নিয়ে পুলিশে কমপ্লেন করতে চায়, কারণ সন্ধ্যা ছোটবেলা থেকেই অনেক প্রতিবাদী স্বভাবের ছিল। কিন্তু সন্ধ্যার মা আর দাদি তাকে ধমক দিয়ে থামিয়ে দেয়। তারা বলে এই ব্যাপারটা যদি জানাজানি হয় তাহলে সবার সামনে তাদের মুখ থাকবে না। এখানেই সিন আবার বর্তমানে চলে আসে। জানালার কাঁচ ভাঙার শব্দে সন্ধ্যার ঘুম ভেঙে যায়। সে জানালার কাছে যেতেই দেখে কেউ তাকে উদ্দেশ্য করে বাইরে থেকে ঢিল ছুঁড়েছিল। সন্ধ্যা খেয়াল করে বাইরে মাস্ক পরা কেউ একজন দাঁড়িয়ে আছে। তাই তার মনে হয় এইটাই হয়তো খুনি হতে পারে। এর পরের দিনই সন্ধ্যা বাড়ি ফিরে আসে। সে ওই ভিকটিমদের সাথে কথা বলে অনেক নতুন নতুন তথ্য খুঁজে পেয়েছে। সন্ধ্যা তার পডকাস্টেও ববির কেসটা নিয়ে আলোচনা করে। সে এটাও জানায় গোদাবরী জেলায় ববির মতোই আরও অনেকেই আছে। অনেক বছর আগেও যাদের সাথে এই ঘটনা ঘটেছে তারা এখনো সেই ট্রমা থেকে বের হতে পারেনি। সেই সময় রাজীব, অমরের পরিবার এমনকি সব ভিকটিমেরাও সন্ধ্যার পডকাস্ট শুনছিল। সন্ধ্যা বলে তদন্ত করতে গিয়ে আমার চক্রবর্তী নামে একজনের সাথে পরিচয় হয়। সে পডকাস্টে চক্রবর্তীর বলা ললিতার ঘটনাটা সবাইকে বলতে শুরু করে। বেশ কয়েক বছর আগে এক দীপাবলির দিনে ললিতা সন্ধ্যাবেলায় তার বাড়িতে প্রদীপ জ্বালাচ্ছিল। তখনই কালো মাস্ক পরা একজন লোক ললিতাদের বাড়িতে ঢোকে। মাস্ক পরা লোকটা এসে পেছন থেকে ললিতার গলা চেপে ধরে। কিছুক্ষণ পর ললিতার স্বামী রাজেশ বাড়ি ফিরে দেখে বাড়ির উঠোনে কয়েকটা প্রদীপ ভেঙে পড়ে আছে। সে অনেকবার ললিতাকে ডাকার পরেও তাকে কোথাও খুঁজে পায় না। সেই সময় মাস্ক পরা লোকটা ললিতার মুখ চেপে ধরেছিল। রাজেশ বাড়ির পেছনে যেতেই দেখে ললিতা এক জায়গায় দাঁড়িয়ে আছে। তবে ললিতা কিছু বলার আগেই সেই লোকটা পেছন থেকে এসে রাজেশের মাথায় জোরে বাড়ি মারে। এরপর লোকটা রাজেশের গলায় গরুর গলায় বাঁধা ঘণ্টা বেঁধে দেয়। সে একটা লোহার ভালা রাজেশের বুকে ঢুকিয়ে দিয়ে তাকে খুন করে। এরপর রাজেশের মৃতদেহের পাশেই সে ললিতাকে রেপ করে। খুনি পালিয়ে যাওয়ার আগে ললিতার মাথায় বেলি ফুলের মালা পরিয়ে দেয়, ঠিক যেমনটা ববির মাথাতেও বেলি ফুলের মালা পাওয়া গিয়েছিল। ললিতার ঘটনা শুনে সবাই একেবারে হতবাক হয়ে যায়। সন্ধ্যা বলে শুধু ললিতার বেলায় নয়, অন্যান্য ভিকটিমদের সাথেও ঠিক একই রকমের ঘটনা ঘটেছে। তাই সন্ধ্যা ধারণা করছে কিলার আগে থেকেই ভিকটিমদের উপরে নজর রাখত। তারা কখন বাড়িতে একা থাকে সেটাও সে জানত। এরপরেই সে অন্ধকারে কাজ করে আবারও অন্ধকারে মিলিয়ে যায়। সন্ধ্যার পডকাস্ট শুনে রাজীব গোদাবরী থানার ইন্সপেক্টরকে কল করে। সে গত ২০ বছরে হওয়া রেপ কেসগুলোর ব্যাপারে জানতে চায়। ইন্সপেক্টর বলে এগুলো খুবই বিক্ষিপ্ত ঘটনা ছিল, কোনো কেসেরই একটার সাথে অন্যটার মিল পাওয়া যায়নি। রাজীব বলে তবে প্রত্যেকটা কেসেই খুনি ভিকটিমের মাথায় বেলি ফুলের মালা পরিয়ে দিয়েছে, আর তাদের শরীর থেকে কোনো গয়না মিসিং ছিল। ইন্সপেক্টর বলে গ্রামের মহিলারা প্রায়ই বেলি ফুলের মালা মাথায় পরে, তাই এটাকে কোনো অস্বাভাবিক কিছু মনে হয়নি। ববির খুনির সাথে গোদাবরী জেলায় ঘটে যাওয়া সেই অপরাধের খুনিরও অনেক মিল আছে। হতে পারে তারা দুজন একই মানুষ। সেই সিরিয়াল রেপার এবং খুনি আবারও ফিরে এসেছে। সন্ধ্যার পডকাস্ট শুনে অনেক সাংবাদিকরা ডিআইজির সাথে কথা বলতে আসে। তারা ডিআইজিকে প্রশ্ন করে আপনারা কি সত্যি খুনিকে খুঁজে বের করতে পারবেন? আপনারা সেই খুনির ব্যাপারে কি কি তথ্য পেয়েছেন? আপনাদের তদন্ত কতদূরে গিয়েছে? ডিআইজিও এক এক করে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছে। তবে যখনই সন্ধ্যার পডকাস্টের ব্যাপারে প্রশ্ন করা হয়, ডিআইজি খুব বিরক্ত হয়ে বলে সন্ধ্যা একজন ক্রাইম রিপোর্টার, তাই সে খুব ভালো গল্প লিখতে পারে। এই কেস নিয়েও সে নিজের মতো করেই গল্প বানাচ্ছে। তবে আসল কাজ তো পুলিশের, তাই কোনো পডকাস্ট শো না শুনে সবার পুলিশের উপরে ভরসা রাখা উচিত। এরপরেও সাংবাদিকরা বারবার সন্ধ্যাকে নিয়ে প্রশ্ন করলে ডিআইজি সরাসরি সন্ধ্যাকে বলে এই সব ঘটনা যদি সত্যি হয় তাহলে সেই ভিকটিমরা কোথায়? কেন সেই ভিকটিমরা এতদিন সামনে আসেনি? সে শোয়ে যাই বলেছে তার কি কোনো প্রমাণ তার কাছে আছে, নাকি এই সব কিছুই তার মন গড়া গল্প? ডিআইজি আরো বলে আমার মনে হচ্ছে এগুলো সে তার শোটাকে ভাইরাল করার জন্য বলছে, কারণ এখন ববির কেসটা নিয়ে সবার মনেই প্রশ্ন, তাই সে এই কেসটাকে মাধ্যম বানিয়ে সবাইকে বোকা বানাচ্ছে। সন্ধ্যাও টিভিতে ডিআইজির ইন্টারভিউ দেখে মনে মনে খুব রেগে যায়। এদিকে রাজীব এসেও সন্ধ্যার সাথে বেশ রাগারাগি করে। সে বলে তোমার পডকাস্টে সবকিছু জানানোর আগে আগে আমাকে বলা উচিত ছিল। একটা তদন্ত চলা কেসের ব্যাপারে তুমি সবাইকে এভাবে জানাতে পারো না। আর এখন যেহেতু সবাইকে জানিয়ে দিয়েছো, তাহলে একটা প্রেস মিটিং করে সেই সব ভিকটিমদের সবার সামনে নিয়ে এসো। তাদের সাথে কি কি ঘটেছে সেগুলো তারা নিজের মুখেই সবাইকে জানাবে। কারণ হতেও পারে যে সন্ধ্যা সবকিছু নিজেই বানিয়ে বলছে, তাই তো সবাই তার কথা বিশ্বাস নাও করতে পারে। এবার সন্ধ্যা একে করে
পরে সব ভিকটিমদের কল করে একটা প্রেস মিটিং এর আয়োজন করে। তবে প্রেস মিটিং এর নির্দিষ্ট দিনে সব সাংবাদিকরা এসে অপেক্ষা করলেও কোনো ভিকটিমই সেখানে আসে না। সন্ধ্যা সবাইকে কল করে কিন্তু তারা বলে যে তারা আসতে পারবে না। চক্রবর্তী তাকে জানায় অনেক কষ্ট করে তারা এই ঘটনা থেকে বেরিয়ে এসেছে, তাই আবারও সবার সামনে এসে তারা ভুলে যাওয়া ক্ষতকে মনে করতে চায় না। এমনকি যারা বেঁচে আছে তারা যদি সবার সামনে আসে তাহলে আবার তারা নতুন করে কোনো সমস্যায় পড়তে পারে। সন্ধ্যা হতাশ হয়ে সাংবাদিকদের কাছে এসে ক্ষমা চায়। যখন সব সাংবাদিকরা চলেই যাচ্ছে তখনই সেখানে লিচি আর রানী আসে, যাদেরকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। এখানে জানা যায় সেদিন লিচি আসলে মারা যায়নি। সেদিন রানী যখন পুলিশের কাছে যাচ্ছিল তখনই হঠাৎ লিচির জ্ঞান ফিরে আসে। এরপর লিচি তার মেডিকেল রিপোর্ট সন্ধ্যাকে দেখায়। লিচি সব সাংবাদিকদের সামনে সেদিন তার সাথে কি ঘটেছিল সব খুলে বলে। সে বলে সেই সময় গ্রামে নির্বাচনের প্রচারণা চলছিল। আমরা দুজন স্টেজ ডান্সার ছিলাম, তাই আমাদেরকে একটা প্রচারণায় নিয়ে যাওয়া হয়েছিল। সেদিন চিন্নাবাবু নামের একজন লোক আমাদের জোর করে তার বাড়িতে নিতে চেয়েছিল। তখনই এমারু নামের একজন লোক এসে তাদের দুজনকে তার গাড়িতে করে নিয়ে যায়। এরপর সে লিচিকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে রানীকে নিয়ে তার গেস্ট হাউসে চলে যায়। লিচি যখন ঘরে ঢুকে কাপড় চেঞ্জ করছিল তখনই কালো মাস্ক পরা একজন লোক তার ঘরে ঢুকে লিচির উপর আক্রমণ করে আর তাকে জোর করে রেপ করে। লোকটা ভেবেছিল লিচি মারা গেছে, তাই সে তার চুলে বেলি ফুলের মালা বেঁধে দিয়ে সেখান থেকে চলে যায়। সাংবাদিকরা জিজ্ঞেস করে, তাহলে আপনারা পুলিশ কমপ্লেন কেন করেননি? রানী বলে, সেদিনই আমরা পুলিশের কাছে কমপ্লেন করতে গিয়েছিলাম, কিন্তু পুলিশ আমাদের কোনো কমপ্লেনই নেয়নি। লিচি বলে, চিন্নাবাবু অনেক প্রভাবশালী নেতা, তাই হয়তো তার সাথে হাত মিলিয়ে পুলিশ আমাদের কমপ্লেনটা নেয়নি। লিচির কথা থেকে জানা যায় তখন লোকাল থানার যে ইন্সপেক্টর ছিল সেই হলো আজকের ডিআইজি রাজামানি। ঠিক তখনই সন্ধ্যার ফোনে একটা মেসেজ আসে। খুনি সন্ধ্যাকে একটা লোকেশন পাঠিয়ে সেখানে যেতে বলে। সন্ধ্যা তখনই সেখানে পৌঁছলে দেখে পুলিশ আর অনেক লোকজন আগে থেকেই সেখানে ভিড় করে আছে। সে এগিয়ে যেতেই দেখে সেখানেও একটা মেয়েকে রেপ করে খুন করা হয়েছে। তার মানে খুনি সেদিন সন্ধ্যাকে এই খুনের কথাই বলছিল। এদিকে ডিআইজি যেহেতু লিচি ও রানীর কেসটা নেয়নি, তাই তাকে ডিআইজি পদ থেকে সাসপেন্ড করা হয়। তার জায়গায় ইন্সপেক্টর আনন্দিতাকে সাময়িকভাবে ডিআইজির দায়িত্ব দেয়া হয়। আনন্দিতা প্রথমে ক্রাইম সিনে এসে সবকিছু ভালোভাবে চেক করে। এরপর সে সন্ধ্যার স্টুডিও থেকে তার কালেক্ট করা সব এভিডেন্স জব্দ করে। এদিকে সন্ধ্যা খুবই রেগে গিয়ে তার সব জিনিসপত্র আনতে থানায় আসে। সেখানেই তার নতুন ডিআইজি আনন্দিতার সাথে কথা হয়। আনন্দিতা বুঝতে পারে সন্ধ্যা নিজেই এই কেসের ব্যাপারে অনেক তদন্ত করেছে। সে এমনও কিছু তথ্য খুঁজে বের করেছে যেটা আজ পর্যন্ত পুলিশও করতে পারেনি। তাই রাজীবের অনুরোধ করায় সে সন্ধ্যাকেও তাদের ইনভেস্টিগেশন টিমের সাথে রাখে। এরপর আনন্দিতা রাজামানির সাথে দেখা করতে আসে। আনন্দিতা তাকে জিজ্ঞেস করে, আপনি এই কেসের সাথে কিভাবে জড়ালেন? রাজামানি জানায় সে যখন গোদাবরী জেলায় চাকরি করত তখন চিন্নাবাবু ছিল এমএলএ লোক, তাই চিন্নাবাবুর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে হলে তাকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পারমিশন নিতে হতো, কিন্তু তার ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে কোনো অ্যাকশন নিতে মানা করেছিল। আর তখন যেহেতু ইলেকশনের টাইম চলছিল, তাই যাতে কোনো ঝামেলা না হয় সে কারণে লিচির কেসটা নেওয়া হয়নি। রাজামানি যখন তার স্টেটমেন্ট দিয়ে চলে যাচ্ছে তখনই তার থানায় সন্ধ্যার সাথে দেখা হয়। সে সন্ধ্যাকে দেখেই বলে, তোমার জন্যই তো এই সব কিছু হচ্ছে। তোমার যার সাথে বিয়ে হচ্ছে সে আমার বন্ধুর ছেলে। অমরের বাবার আমি কাজের সূত্রে অনেক দিন ধরেই একজন আরেকজনকে চিনি। এরপরেই রাজামানি চিন্নাবাবুকে কল করে সব কথা জানায়। সে বলে, পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, এরপরেই হয়তো তোমাকেও ডাকতে পারে। এদিকে সন্ধ্যা আনন্দিতাকে বলে, খুনি এতগুলো খুন করার পরেও কোথাও তার ফিঙ্গারপ্রিন্ট বা ফুটপ্রিন্ট পাওয়া যায়নি। তার মানে সে অনেক চালাকি করে ক্রাইম সিনে কোনো প্রমাণ রাখেনি। ববির খুনি আর গোদাবরী জেলার সেই খুনি যদি একই হয় তাহলে আমার মনে হয় সেই খুনি অনেক শিক্ষিত হবে। আর শিক্ষিত হলে সে নিশ্চয়ই তখন কোনো চাকরি করত। তাই সেই সময় গোদাবরী জেলার সব সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের ডিটেলস আমাদের ভালো করে চেক করা উচিত। কিন্তু আনন্দিতা বলে, সেই সময় অনেক মানুষই তো সেখানে চাকরি করত, তাই তাদের সবার লিস্ট বানানো সম্ভব নয়। তখনই জঙ্গলে যে মেয়েটার লাশ পাওয়া গিয়েছিল তার পোস্টমর্টেম রিপোর্ট চলে আসে। মেয়েটার নাম ছিল আসমি। ডাক্তার জানায় খুনি আসমিকে রেপ করে গলা কেটে তাকে খুন করেছে। তারা ডেড বডির মুখের ভেতর থেকে একটা চুলও খুঁজে পেয়েছে। তারা ধারণা করছে এটা নিশ্চয়ই খুনিরই চুল হবে। এটা দেখে আনন্দিতা বেশ খুশি হয়, কারণ শেষ পর্যন্ত তারা খুনির ব্যাপারে
ব্যাপারে কোনো ক্লু পেয়েছে। এইদিকে সন্ধ্যা রাজীবকে বলে তারা যদি সেই চুলের সাথে চিন্নাবাবু ডিএনএ ম্যাচ করায় তাহলেই জানা যাবে এই অপরাধগুলো চিন্নাবাবুই করছে কিনা। কিন্তু রাজীব সন্ধ্যার কথা শুনেই সেটা নাকচ করে দেয়, কারণ চিন্নাবাবু এখন অনেক বড় নেতা, তাই কোনো সলিড প্রমাণ ছাড়া তার বিরুদ্ধে কিছুই করা যাবে না। তবে সে সন্ধ্যার অনেক জোরাজুরিতে তাকে নিয়ে চিন্নাবাবুর বাড়িতে আসে। সন্ধ্যা চিন্নাবাবুকে বলে ১৯৯৯ সালে অনেক মেয়ের সাথে অ্যাসল্ট করার জন্য আপনি জেলেও গিয়েছিলেন। আমরা সেই বিষয়টা নিয়েই আপনার সাথে কথা বলতে চাই। চিন্নাবাবু বলে আমার বিরুদ্ধে কেস হয়েছিল ঠিকই, কিন্তু পুলিশ আমাকে ধরতে পারেনি কারণ আমার বিরুদ্ধে কোনো প্রমাণ তাদের কাছে ছিল না। সন্ধ্যা আর কিছু জিজ্ঞেস করতে গেলে এবার চিন্নাবাবু খুব রেগে যায়। সে চিৎকার করে তার স্ত্রীকে ডেকে এনে বলে যে আমার বিরুদ্ধে কেস করেছিল সে আমারই আত্মীয় ছিল। তখন যেই মেয়েটাকে অ্যাসল্ট করার জন্য আমার বিরুদ্ধে কেস করা হয়েছিল আমি সেই মেয়েটাকে বিয়ে করেছি। সেই মেয়েটাই এখন আমার স্ত্রী, তাই আমার উপর থেকে কেস তুলে নেওয়া হয়। নির্বাচনের সময় লিচি রানীদের মতো অনেক মেয়েদের নিয়েই আমরা প্রোগ্রাম করি, কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়ের সাথেই তাদের ইচ্ছার বিরুদ্ধে আমি কখনো জোর করিনি। এসব শুনে রাজীব সন্ধ্যাকে নিয়ে ফিরে আসে। রাস্তায় যাওয়ার সময় রাজীব বলে আমরা অযথাই এখানে এসেছি। তখন সন্ধ্যা তাকে একটা টুথব্রাশ দিয়ে বলে এটার ডিএনএ টেস্ট করাও। আসলে সে চীনাবাবুর বাড়ি থেকে বের হওয়ার সময় ওয়াশরুমে যাওয়ার বাহানা করে বাথরুম থেকে একটা ব্রাশ তুলে আনে। থানায় ফিরে এসে রাজীব সন্ধ্যাকে বলে তুমি এবার খুব সাবধানে থাকবে, কারণ চিন্নাবাবু অনেক প্রভাবশালী নেতা। সে যদি এসব জানতে পারে তাহলে তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে। এরপর তাদের দুজনের কথা থেকে জানা যায় রাজীব আর সন্ধ্যা একই কলেজে পড়াশোনা করেছে। কলেজের পুরনো স্মৃতি নিয়ে তারা বেশ হাসাহাসিও করে। তখনই অমর সেখানে সন্ধ্যাকে নেয়ার জন্য আসে। তাদেরকে একসাথে এভাবে হাসতে দেখে অমরের ব্যাপারটা খুব খারাপ লাগে। তাই বাড়ি ফেরার সময় অমর আর সন্ধ্যার মধ্যে বেশ কথা কাটাকাটিও হয়। পরের দিন প্রেস কনফারেন্সে সাংবাদিকরা রাজীবকে জিজ্ঞেস করে আপনারা চিন্নাবাবুর বাড়িতে কেন গিয়েছিলেন? এই কেসের সাথে চিন্নাবাবু কি কোনোভাবে জড়িত? রাজীব বলে জিজ্ঞাসাবাদের জন্য আমরা চিন্নাবাবুর বাড়িতে গিয়েছিলাম। এই কেসে যাদেরই নাম আসছে আমরা তাদেরকে ইনভেস্টিগেট করছি। এটা ছাড়া রানিং কেসের ব্যাপারে আমরা আর কিছুই বলতে পারবো না। প্রেস কনফারেন্স থেকে বেরিয়ে আনন্দিতা রাজীবের সাথে খুব রেগে যায়, কারণ তারা তার অনুমতি ছাড়াই চিন্নাবাবুর বাড়িতে গিয়েছিল। তখনই চিন্নাবাবুর ডিএনএ রিপোর্ট এলে দেখা যায় রিপোর্টটা খুনির চুলের সাথে ম্যাচ করেনি। তারা লুকিয়ে চিন্নাবাবুর ডিএনএ স্যাম্পল এনেছে, এটা দেখে আনন্দিতা আরো বেশি রেগে যায়। এইদিকে অমর সন্ধ্যার সাথে রাগ করে বাড়িতে চুপচাপ শুয়ে আছে। সন্ধ্যা অনেকবার তাকে কল করলেও সে একবারও কল রিসিভ করে না। কিছুক্ষণ পর সন্ধ্যার বাড়ির কলিং বেল শুনে সে দরজা খুলতেই দেখে তার হবু শ্বশুর শাশুড়ি এসেছে। অমরের মা সন্ধ্যাকে বলে শুনলাম তোমাদের ঝগড়া হয়েছে, কিছুদিন পরেই তোমাদের বিয়ে, তাই এই সময় রাগারাগি না করে সবকিছু মিটমাট করে নাও। অমরের বাবাও তাকে খুব সুন্দর করে বলে আমি জানি তুমি তোমার বান্ধবীর মৃত্যুতে খুবই ডিস্টার্ব হয়েছ, তবে তুমি যেভাবে খুনিকে খুঁজতে লড়াই করছো সেটা দেখে আমরা তোমার প্রতি খুবই গর্বিত। তুমি তোমার লড়াই চালিয়ে যাও, আমরা সব সময় তোমাকে সাপোর্ট করব। কালকে আমরা তোমাকে নিয়ে বিয়ের শপিং করতে যাব, সেখানে অমরও আমাদের সাথে যাবে। তখন তুমি অমরকে ভালো করে বকে দিও। এদিকে তখন থানায় খুনি আনন্দিতাকে কল করে। সে বলে আমি জানি তোমরা আসমির খুনের ব্যাপারে কিছুই জানতে পারোনি, তাই আমি নিজেই তোমাকে একটা উপহার পাঠাচ্ছি। থানার বাইরে যে বাসটা দাঁড়িয়ে আছে তার ভেতর একটা লাল বক্স রাখা আছে। পুলিশ তখনই গিয়ে সেই বক্সটা এনে আনন্দিতার হাতে দেয়। বাক্স খুলতেই দেখা যায় তার ভেতরে একটা কালো রঙের চুল বাঁধার ফিতা রাখা আছে। খুনি বলে সে ২০০০ সালে একটা খুন করেছিল, যে মেয়েটাকে সে খুন করেছিল এই চুলের ফিতা তারই। আসলে আনন্দিতা প্রেস ব্রিফিং এ খুনিকে ভীতু বলেছিল, কারণ সে রাতের অন্ধকারে লুকিয়ে খুন করছে। তাই খুনি তাকে এটা পাঠিয়ে বোঝাতে চেয়েছে যে একদমই ভীতু নয়, সে বাকি ১০ জন সাধারণ মানুষদের মতোই সবার মাঝেই বসবাস করে। কেউ যদি তাকে নিয়ে কোনো বাজে কথা বলে তাহলে তার সেটা একদম পছন্দ হয় না। সে আসমি নামের যে মেয়েটাকে খুন করেছে সেই মেয়েটাও তাকে নিয়ে খুব বাজে কথা বলেছিল, তাই সে আসমিকে শাস্তি দেওয়ার জন্য তাকে খুন করেছে। এরপর খুনি তাদের হুঁশিয়ারি দিয়ে বলে নতুন করে কিছু হওয়ার আগে আমাকে ধরার চেষ্টা করো, না হলে এরকম খুন একটার পর একটা হতেই থাকবে। তারা আসমির প্রোফাইল চেক করে দেখে সে খুনিকে নিয়ে বেশ কিছু বাজে কথা বলেছিল। তাই আনন্দিতা ভাবছে যদি আসমি সোশ্যাল মিডিয়ায় কিছু কথা বলার জন্য খুন হতে পারে, এদিকে সন্ধ্যা তো খুনিকে ধরার জন্য রীতিমতো ইনভেস্টিগেশন করছে, তাহলে খুনি নিশ্চয়ই সন্ধ্যাকেও ছেড়ে দেবে না। তার মানে খুনি এবার সন্ধ্যাকে টার্গেট করবে। তাই রাজীব তখনই সন্ধ্যাকে কল করে সব কথা জানায়। সন্ধ্যা তখন অমরের পরিবারের সাথে কেনাকাটা করতে শপিং মলে গিয়েছিল।
খুনির কল ট্রেস করে দেখা যায় সন্ধ্যা যেই শপিং মলে আছে খুনির লোকেশনও ঠিক সেই শপিং মলেই দেখাচ্ছে। তার মানে খুনি এবার সন্ধ্যাকে ফলো করছে। রাজীব তাড়াতাড়ি সন্ধ্যাকে মল থেকে বের হয়ে যেতে বলে। সন্ধ্যাও সাথে সাথে অমরের পরিবারকে নিয়ে মল থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু যাওয়ার আগে তাদের রাজামানির সাথে দেখা হয়ে যায়। রাজামানিকে সেখানে দেখে সন্ধ্যা তো খুবই অবাক হয়ে যায়। তবে রাজামানি জানায় সে তার মেয়েকে নিয়ে শপিং করতে এসেছে। সন্ধ্যা আর এক মুহূর্ত দেরি না করে সবাইকে নিয়ে বেরিয়ে যায়। সেদিন রাতে সন্ধ্যা একটা ভয়ানক স্বপ্ন দেখে। সে দেখে তার চোখের সামনে খুনি অমরকে গলা কেটে খুন করছে। এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখে সন্ধ্যা ধড়ফড় করে ঘুম থেকে জেগে ওঠে। সে তখনই আবারও একটা পডকাস্ট শুরু করে। সে গোদাবরী জেলার কেসগুলোর ব্যাপারে আরো কিছু ডিটেলস সবাইকে জানায়। সন্ধ্যা বলে খুনি প্রথমে ললিতাকে রেপ করেছে, এরপর সে একের পর এক মেয়েকে তার শিকার বানাচ্ছে। তার মানে এই খুনি হলো একজন সাইকোপ্যাথ, যার মধ্যে কোনো ভয় বা অনুশোচনা কিছুই নেই। এভাবেই বেশ কিছু সময় খুনির ব্যাপারে কথা বলে সন্ধ্যা নিজে হাঁটতে আসে। তখনই কেউ একজন বাইরে থেকে আগুন ছুড়ে সন্ধ্যাদের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। সন্ধ্যা সাথে সাথে বাড়ির বাইরে বেরিয়ে দেখে কালো মাস্ক পরা একজন সেখানে দাঁড়িয়ে আছে। সে সেই ছেলেটার পিছু করতে শুরু করে। পিছু করতে করতে সে একটা পুরাতন ভাঙাচোরা বাড়িতে চলে আসে। খুনি তাকে পেছন থেকে আক্রমণ করলে সন্ধ্যা প্রাণপণে বাঁচার চেষ্টা করে। একসময় সে একটা ইট দিয়ে সেই ছেলেটার মাথায় বাড়ি মারে আর ছেলেটা সেখানেই অজ্ঞান হয়ে যায়। ছেলেটার মুখ থেকে মাস্ক সরাতেই সন্ধ্যা দেখে এই ছেলেটা আর কেউ নয়, বাণীর ছেলে বোস। সন্ধ্যা যখন বাণীর সাথে দেখা করতে গিয়েছিল তখনই সে বোসকেও দেখেছিল। এরপর পুলিশ বোসকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে। সন্ধ্যা তাকে জিজ্ঞেস করে, তুমি আমার উপর কেন আক্রমণ করেছো? তুমি কি গোদাবরীতে যাওয়ার পর থেকে আমাকে ফলো করছো? বোস জানায় কারণ সে সন্ধ্যার ওপর অনেক রেগে আছে। তার মার সাথে যা হয়েছিল এরপর তার মা ও তার জীবনটা একেবারেই নষ্ট হয়ে গেছে। তবে এত কিছুর পরেও তার মা সবকিছু ভুলে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছিল। কিন্তু সন্ধ্যা তাদের গ্রামে যাওয়ার পর তার মার আবারও এসব দুঃসহ স্মৃতির ভেতর দিয়ে যেতে হয়েছে। এমন একটা ঘটনা নিয়ে বেঁচে থাকা যে কতটা কষ্টের সেটা বোস খুব ভালো করেই জানে। তার মার ঘটনা জানাজানি হওয়ায় গ্রামের মানুষেরা এবার তাকে জারজ সন্তান বলছে। তারপরেও সে তার মাকে নিয়ে ভালো থাকার চেষ্টা করছিল, কিন্তু সন্ধ্যার কারণেই এত বছর পর আবারও সবকিছু ওলটপালট হয়ে গেছে। তাই সন্ধ্যার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই বোস তাকে ভয় দেখাচ্ছিল। বোসের কথা শুনে এবার সন্ধ্যাও বুঝতে পারে সে ববির খুনিকে বের করার জন্য কতগুলো মেয়েদের পুরনো ক্ষতকে আবারও জাগিয়ে তুলছে। এই সবকিছু শুধুমাত্র তারই জিদের কারণে হচ্ছে। তাই সন্ধ্যা ঠিক করে সে আর এই কেসটা নিয়ে কোনো মাথা ঘামাবে না। সে কেসের সব কাজ বন্ধ করে দিয়ে থানা থেকে বেরিয়ে আসে। সন্ধ্যা অমরকে বলে সে আর কোনো পডকাস্ট করবে না, কারণ সে এতদিন বুঝতে পারেনি তার কারণেই কতগুলো মেয়ের ক্ষতি হয়ে যাচ্ছে। সন্ধ্যা বাসায় ফিরতেই চারিদিক থেকে সব রিপোর্টাররা তাকে ঘিরে ধরে। তবে সে কাউকে কিছু না জানিয়ে বাড়ির ভেতরে চলে যায়। মিডিয়ায় বলা হচ্ছে সন্ধ্যা এভাবে কেস থেকে সরে যাওয়ায় তাদের এবার পুলিশের ওপর থেকে ভরসা উঠে যাচ্ছে। যে মেয়েগুলোর সাথে দিনের পর দিন এত অন্যায় হয়েছে তারা কি আর কোনোদিনও ন্যায় বিচার পাবে না? খুনি কি স্বাধীনভাবেই একটার পর একটা মেয়েকে খুন করেই যাবে? এই সিরিয়াল কিলিং কি কখনো বন্ধ হবে না? চারিদিকে এসব শুনে সন্ধ্যা আরো বেশি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এদিকে আনন্দিতা ও রাজীব এই কেসের ব্যাপারে আর কোনো নতুন ক্লুই খুঁজে পাচ্ছিল না। তাই তারা সন্ধ্যার কথা মতো সেই সময় গোদাবরী গ্রামে যত চাকরিজীবী মানুষ ছিল তাদের ডিটেলস বের করে। সব চাকরিজীবীদের তথ্য কালেক্ট করে তারা যাচাই বাছাই করা শুরু করে। এদিকে সন্ধ্যার অমরের এঙ্গেজমেন্ট হয়ে যায়। এঙ্গেজমেন্টের রাতে অমর তার বন্ধুদের একটা বারে পার্টি দিচ্ছিল। এইদিকে সবাই মিলে সব ফাইলগুলোর তথ্য এক জায়গায় করে। রাজীব সন্ধ্যাকে কল করে সেই তথ্যগুলো একবার চেক করতে বলে। তবে সন্ধ্যা রাজীবকে বলে, আমি তো এই কেসটা ছেড়ে দিয়েছি, তাই এসব ব্যাপারে আমাকে আর জড়াবেন না। এটা বলে সন্ধ্যা কল কেটে দিয়ে অমরের কাছে চলে আসে। কিন্তু তখনই অমরের বাবা অমরকে কল করে জানায় যে অমরের মা মারা গেছে। এটা শুনে অমরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে তখনই সন্ধ্যাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসে। বাড়িতে ঢুকতেই তারা দেখে সিঁড়ির পাশে অমরের মার রক্তাক্ত লাশ পড়ে আছে। অমরের বাবা তাদের জানায় অমরের মা হঠাৎ করেই সিঁড়ি দিয়ে পিছলে পড়ে যায় আর মাথায় প্রচন্ড বাড়ি খেয়ে সেখানেই সাথে সাথে মারা যায়। পরের
পরের দিন অমরের মায়ের মৃত্যু সংবাদ শুনে পরিচিত সবাই তাদের বাড়িতে আসে। রাজামানিও অমরের বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য সেখানে এসেছে। সে অমরকে জানায় সে রাজীবের সাথেও কথা বলেছে, তাই অমরের মার পোস্টমর্টেম না করেই তাকে সৎকার করা যাবে। কিন্তু এই কথাটা শুনে সন্ধ্যার কিছু একটা সন্দেহ হয়। সে অমরকে বলে সে অমরের মার মাথার পেছনে আঘাতের চিহ্ন দেখেছে। সেই আঘাতটা তার কাছে স্বাভাবিক মনে হয়নি। সিঁড়ি থেকে পড়ে গেলে মাথায় এই ধরনের আঘাত হয় না। কেউ নিশ্চয়ই পেছন থেকে তার মাথায় বাড়ি দিয়েছিল। তাই সত্যিটা জানার জন্য আন্টির পোস্টমর্টেম করতে হবে। তবে এই কথা শুনে অমর এবার সন্ধ্যার ওপরে প্রচন্ড রেগে যায়। সে ভাবছে সন্ধ্যা তার মায়ের মৃত্যুটাকেও একটা কেস বানানোর চেষ্টা করছে। সে তার পডকাস্টের গল্প বানানোর জন্য তার মায়ের মৃত্যুটাকেও ব্যবহার করতে চাইছে। অমর চিৎকার করে সন্ধ্যাকে তাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। তবে অমরের বাবা অমরকে শান্ত করে পরিস্থিতি সামলে নেয়। সেদিন রাতে সন্ধ্যা বাড়ি ফিরে বিছানার পাশে একটা পুতুল দেখে তার অমরের মায়ের কথা মনে পড়ে যায়। অমরের মা তাকে বলেছিল তার বিয়ের পর থেকে সেই পুতুলটা নিজের কাছেই রাখত। তার সেই বাড়িতে কোনো বান্ধবী ছিল না, তাই সে এই পুতুলটার সাথেই কথা বলতো। এবার সন্ধ্যাও যেহেতু তাদের বাড়ির বউ হয়ে যাবে, তাই অমরের মা এই পুতুলটা সন্ধ্যাকে গিফট করে। তবে সেদিন সন্ধ্যা এই পুতুলটা তার সাথে আনেনি। এবার অমরের মা মারা যাওয়ার পর সন্ধ্যা পুতুলটা তার সাথে করে নিয়ে এসেছে। এদিকে চেন্নাই থানার একজন এসআই রাজীবদের কেসটা দেখে তাকে কল করে জানায় ২০২০ সালে তাদের এখানেও একই রকমের একটা কেস ফাইল করা হয়েছিল। এসআই সেই কেসে ডিএনএ রিপোর্ট সহ সব তথ্য রাজীবকে পাঠিয়ে দেয়। তাই এবার আনন্দিতা খুঁজে বের করছে গোদাবরী জেলায় কাজ করা কোন কোন ব্যক্তি চেন্নাইতেও ট্রান্সফার হয়ে গিয়েছিল। সন্ধ্যা স্নান করে এসে অমরের মার পুতুলটা হাতে নিয়ে বসে থাকে। সে খেয়াল করে পুতুলটা মাঝখান থেকে খোলা যায়। বড় পুতুলটার ভেতরে আরো ছোট ছোট অনেক পুতুল আছে। সবগুলো খোলার পর সন্ধ্যা একদম শেষ পুতুলের ভেতর থেকে একটা পায়ের নুপুর আর একটা কানের দুল খুঁজে পায়। কানের দুলটা দেখার সাথে সাথেই সন্ধ্যা একেবারে চমকে ওঠে, কারণ এটা সেই দুল যেটা সে ববিকে পরতে দিয়েছিল। এটা দেখে সন্ধ্যা মনে মনে ভাবছে এই কানের দুলটা অমরের মায়ের পুতুলের ভেতরে কিভাবে এলো। এদিকে দেখা যায় চেন্নাই থেকে যে ডিএনএ স্যাম্পল পাঠানো হয়েছে সেই স্যাম্পলের সাথে আসমির মুখে যে চুল পাওয়া গিয়েছিল সেই চুলের ডিএনএ হুবহু ম্যাচ করে গেছে। তারা ফাইল খুঁজে বের করে গোদাবরী জেলার একজন সরকারি কর্মকর্তাই ২০২০ সালে চেন্নাইয়ে ট্রান্সফার হয়েছিল। তারা সিস্টেমে ডাটা এন্ট্রি করতেই এবার আসল কিলারের খোঁজ পাওয়া যায়। আর এই কিলার অন্য কেউ নয়, এটা হলো অমরের বাবা। সে আর্টিস্টিক হেরিটেজ ডিপার্টমেন্টে কাজ করত। অমরের বাবাই এত বছর ধরে বিভিন্ন জায়গায় এই খুনগুলো করে আসছে। এটা জানতে পারা মাত্রই রাজীব সন্ধ্যাকে কল করতে চায়, কিন্তু তাকে কল করার আগে সন্ধ্যা খাবার নিয়ে অমরদের বাড়িতে চলে এসেছে। কারণ ততক্ষণে সন্ধ্যা অমরের বাবার বিষয়টা জেনে গেছে। তাই সে খাবার আনার বাহানা করে অমরদের বাড়িতে আসে। তবে সন্ধ্যা এমন ভাব করছে যে সে অমরের বাবার সম্পর্কে কিছুই বুঝতে পারেনি। সন্ধ্যা একবার ওয়াশরুমে যাওয়ার পর তার ফোনে রাজীব কল করে। রাজীবের কল দেখেই অমরের বাবা বুঝতে পারে যে সন্ধ্যা তার ব্যাপারে সবকিছু জেনে গেছে। সন্ধ্যা বাথরুম থেকে ফিরে এলে রামু তাকে এক কাপ কফি বানিয়ে দিতে বলে। সন্ধ্যা রান্নাঘরে তার জন্য কফি বানাতে যায়। তখনই রামু পেছন পেছন এসে সন্ধ্যার ঠিক পেছনে দাঁড়ায়। রামু নিজেই স্বীকার করে যে এতদিন এই খুনগুলো সেই করেছে। এমনকি অমরের মাকেও সেই খুন করেছে। এটা বলেই রামু পেছন থেকে সন্ধ্যার ওপর আক্রমণ করে। সন্ধ্যাও নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু অমরের বাবার শক্তির সাথে কিছুতেই পেরে উঠছিল না। পাশেই একটা কাঁটা চামচ পেয়ে সন্ধ্যা অমরের বাবাকে এলোপাথারি ঘা দিতে থাকে। ততক্ষণে সেখানে রাজীবও পুলিশের টিম নিয়ে চলে আসে। এরপর তারা রামুকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে। আনন্দিতা অনেক সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু রামু কোনো কথারই উত্তর দিচ্ছে না। পুলিশের কাছে তার বিরুদ্ধে সব প্রমাণই আছে, কিন্তু তারা চাইছিল রামু যেন নিজের মুখেই তার সব অপরাধ স্বীকার করে। তাই এবার সন্ধ্যা তার সাথে কথা বলতে আসে। এখানেই সন্ধ্যা তাকে জানায় সন্ধ্যা আগেই খুঁজে বের করেছে ললিতা তার প্রথম ভিকটিম ছিল না। ললিতার আগেও সে আরেকজন মহিলার সাথে একই কাজ করেছে। সন্ধ্যা সেই মহিলার ছবিও রামুকে দেখায়। ছবিটা দেখেই রামু একেবারে অস্থির হয়ে যায়। এখানেই আমরা রামুর আসল ঘটনা জানতে পারি। ছবিতে যে মহিলাটি আছে সে ছিল রামুর মামি। রামুর মা বাবা মারা যাওয়ার পর তার মামা তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। তাদের নিজেদের যেহেতু কোনো সন্তান ছিল না, তাই তারা রামুকেই
নিজের ছেলের মতোই ভালোবাসতো। রামুর মামিও তাকে নিজের মায়ের মতোই যত্ন করত। রামু সন্ধ্যাকে বলে আমার মামি খুব সুন্দর নাচ করত। সে বাড়িতে একটা নাচের স্কুল চালাতো। অনেক মেয়েরা তার কাছে নাচ শিখতে আসতো। তবে রামুর মামি সামনে যেটা দেখাতো তার পেছনেই লুকিয়ে ছিল তার ভয়ঙ্কর এক রূপ। সে সবসময় ছলে বলে খুব বাজেভাবে রামুকে টাচ করত। রামুর মামা যখন বাড়িতে থাকতো না তখন তার মামি তার কাছে আসার চেষ্টা করত। রামু মামিকে অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু কোনো লাভ হয়নি। সে সাহস করে তার মামাকেও কিছুই বলতে পারত না, কারণ সবার সামনে তার মামি খুবই ভালো সেজে থাকত। একদিন রামুর মামা যখন বাইরে যায় তখন তার মামি এসে তার সাথে জোর করে ফিজিক্যাল হওয়ার চেষ্টা করে। তখনই রামুর মামা বাড়ি ফিরে আসায় রামুর মামি সাধু সেজে সব দোষ রামুর উপর চাপিয়ে দেয়। রামুর মামাও তার স্ত্রীর কথা বিশ্বাস করে রামুকে বেল্ট দিয়ে পেটাতে শুরু করে। সে রেগে গিয়ে বলে তোকে আমি নিজের ছেলের মতো ভালোবেসেছি, আর তুই তলে তলে আমার এত বড় সর্বনাশ করছিস। কিন্তু রামু এত অপবাদ সহ্য করতে না পেরে রাগের বশে নিজের মামাকেই মেরে ফেলে। এরপর সে মামার ডেড বডির পাশে মামিকে রেপ করে খুন করে। রামু বলে সেদিন আমি মানুষ থেকে একটা পশু হয়ে গিয়েছিলাম। আমার মামি তো মারা গেছে কিন্তু আমার রাগ তো শেষ হয়নি, তাই আমি রাগের বশে এরপর একের পর এক মেয়েকে ধর্ষণ করে খুন করেছি। আমি যখনই আমার সামনে আমার মামির মতো কাউকে দেখতাম তখনই আমার রাগ চেপে যেত। সেই মহিলাকেই আমার মামির মতোই মনে হতো, তাই আমি তাদেরকেও মামির মতোই একইভাবে খুন করেছি। তার মামি যেহেতু খুব ভালো নাচ করত আর সব সময় পায়ে ঘুঙুর পরে থাকতো, তাই যখনই সে কোনো নারীকে ঘুঙুর জাতীয় জিনিস পরতে দেখত তখনই তার মামির কথা মনে পড়ে যেত। তাই যেসব মেয়ে ঘুঙুর পরত বা ঘুঙুরওয়ালা কোনো গয়না পরত তাদেরকেই রামু টার্গেট করত। রামু বলে সে মামির ওপর রাগ ঝাড়তেই ওই মেয়েগুলোকে খুন করেছে। সন্ধ্যা জিজ্ঞেস করে আপনি তো 2000 সালের পর এসব করা ছেড়ে দিয়েছিলেন, তাহলে আবারও এসব কেন শুরু করলেন? রামু বলে পরিবারের কথা চিন্তা করে আমি এসব থামিয়ে দিয়েছিলাম, কিন্তু সে জানতে পারে তার ডিমনেশিয়া নামের একটা রোগ হয়েছে। এই রোগের কারণেই সে যে কোনো সময় তার আগের সব কথা ভুলে যেতে পারে। রামু বলে যেই মামি আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে তাকে আমি এত সহজে কিছুতেই ভুলতে পারবো না। আমি জানতাম আমি কিছুদিন পরেই সব ভুলে যাব, তাই মামির কথা মনে রাখতেই আমি আবারও এই ক্রাইম শুরু করি। সেই সময় একদিন মর্নিং ওয়াকে গিয়ে তার ববির সাথে পরিচয় হয়। ববি তাকে ঘুঙুর দেখিয়ে বলে সে তার বান্ধবীর বিয়েতে নাচ করার জন্য প্র্যাকটিস করছে। ববির হাতে ঘুঙুর দেখে রামুর সেই পুরনো রাগ আবারও ফিরে আসে। তাই সেদিন ববির বাড়িতে ঢুকে প্রথমে তার বয়ফ্রেন্ডকে, এরপর ববিকে খুন করে। সন্ধ্যা জিজ্ঞেস করে অমরের মাকে মারলেন কেন? এখানেই একটা ফ্ল্যাশব্যাকে দেখা যায় একদিন অমরের মা আলমারি গোছাতে গিয়ে একটা গয়নার বাক্স খুঁজে পায়। আসলে রামু যে মেয়েদের খুন করত তাদের মৃতদেহ থেকে সে যে কোনো একটা গয়না খুলে আনতো। সবার গয়নাগুলো সে নিজের কাছে জমা রাখতো আর মাঝে মাঝেই সেগুলো দেখে নিজেই আনন্দ পেত। অমরের মা গয়নার বাক্সটা দেখে তার অমরের বাবার প্রতি বেশ সন্দেহ হয়, তাই সে বাক্সটা থেকে একটা নুপুর আর একটা কানের ঝুমকা নিয়ে তার পুতুলের ভেতরে লুকিয়ে রেখেছিল। তখনই রামু এসে তাকে বাক্স হাতে ধরে ফেলে। রামু বুঝে গিয়েছিল যে অমরের মা সবকিছু জেনে গেছে, তাই অমরের মা অন্য কাউকে কিছু জানানোর আগেই সে তার স্ত্রীকে সিঁড়ি দিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সবকিছু জানানোর পর রামু বলে এই সব অপরাধ করার পরেও তার বিন্দুমাত্র কোনো অনুশোচনা নেই, কারণ সে কিছুদিন পরেই তো এসব ভুলে যাবে। যাদের এই ঘটনাগুলো মনে থাকবে কষ্ট তো পাবে তারা। পুলিশ এতক্ষণ রামুর সব স্টেটমেন্ট রেকর্ড করেছে। তার স্বীকারোক্তির ভিত্তিতে রামুকে ফাঁসির শাস্তি দেয়া হয়। সন্ধ্যা তার পডকাস্টে এই সব ঘটনা সবাইকে জানায়। সন্ধ্যা সেই সব ভিকটিমদের ধন্যবাদ জানায় যারা সামনে এসে তাকে এই কেসটা সলভ করতে সাহায্য করেছে, কারণ তারা যদি নিজেদের সাথে ঘটা ঘটনাগুলো প্রকাশ না করত তাহলে হয়তো এই খুনি কখনোই ধরা পড়তো না। এতে সে ভবিষ্যতে আরো অনেক মেয়ের জীবন নষ্ট করত। সেদিন অমর সন্ধ্যার সাথে দেখা করতে আসে। অমরের বাবা এই জঘন্য অপরাধগুলো করেছে কিন্তু তাতে অমরের কোনো দোষ নেই, তাই সন্ধ্যা অমরকে ক্ষমা করে দেয় আর তাকে আবারও তার জীবনে ফিরিয়ে নেয়। সন্ধ্যা তার পডকাস্টে বলে সে এভাবেই তার শো এর মাধ্যমে সত্যিকারের ক্রাইম ঘটনাগুলো সবাইকে জানিয়ে সবার মধ্যে সচেতনতা তৈরি করবে। আর এটা দেখিয়েই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এবার আপনারা জানাবেন আমার এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো। ভিডিওর কোন দিকটা আপনাদের ভালো লেগেছে আর কোনটা একদমই ভালো লাগেনি সেটাও আমাকে দয়া করে কমেন্ট করে জানাবেন। আপনাদের সাহায্য পেলেই আমি আমার ভিডিওগুলো আরো ভালো করে করতে পারবো। আচ্ছা, এবার সংক্ষেপে আমি আমার এই চ্যানেলের কাহিনীটা আপনাদেরকে বলি। এই চ্যানেলটা ইউটিউবে আমার দ্বিতীয় চ্যানেল। এর আগে 2023 সালে আমি প্রথম একটা চ্যানেল খুলেছিলাম। সেই চ্যানেলটা মাত্র
1 মাসের মধ্যেই মনিটাইজও হয়ে গিয়েছিল। সেই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে ২-৩ লাখ করে ভিউ আসতো। কিন্তু ৩ মাসের মাথায় সেই চ্যানেলটা না হঠাৎ করে একদিন ইউটিউব থেকে গায়েব হয়ে যায়। মানে চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিছুই ছিল না। কিন্তু তারপরেও একদিন চ্যানেলটা উধাও হয়ে যায়। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তখন একেবারেই নতুন হওয়ার কারণে আমি কিছুই জানতাম না। আর সেই চ্যানেলটাও কখনো ফিরিয়ে আনতে পারিনি। তারপরেও আমি সাহস না হারিয়ে এই চ্যানেলটা শুরু করি। কিন্তু এই চ্যানেলটার একদমই কোনো রিচ ছিল না। তারপরেও আমি একটার পর একটা ভিডিও বানিয়ে প্রায় ৭৪ টা ভিডিও আপলোড করি। ততদিনে প্রায় আরও ১ বছর পার হয়ে গেছে। তখন এই চ্যানেলে ৫৮১ টা সাবস্ক্রাইবার আর ফুল ওয়াচ টাইম হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে এই চ্যানেলটাও একদিন গায়েব হয়ে যায়। মানে তখন আপনারা কল্পনাও করতে পারবেন না আমার মানসিক অবস্থাটা কেমন ছিল। চোখের সামনে আমার ১.৫ বছরের পরিশ্রম এক নিমিষেই উধাও হয়ে গিয়েছিল। তখনও আমি এই চ্যানেলটাও ফিরিয়ে আনার অনেক চেষ্টা করি, কিন্তু কোনো কিছু করেই লাভ হয়নি। এরপরে আমি আরও একটা চ্যানেল খুলি এবং সেই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করি। সেই চ্যানেলটাও মাঝে বেশ ভালোই চলছিল এবং এখন সেটার প্রায় ৭০,০০০-এরও বেশি সাবস্ক্রাইবার আছে। সেই চ্যানেলটার লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমি কমিউনিটি ট্যাবেও সেই চ্যানেলের অনেকগুলো ভিডিও শেয়ার করেছি। সেখান থেকেই আপনারা ওই চ্যানেলটার ভিডিওগুলো দেখতে পারেন। তবে এত চেষ্টা করার পরেও নতুন চ্যানেলে ভিউ আসছে না দেখে আমি খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। তাই প্রায় ৮ মাসেরও বেশি সময় ধরে আমি ওই চ্যানেলে কোনো ভিডিওই আপলোড করিনি। ২০২৬ সালের শুরুতে আমার মনে হলো একবার শেষ চেষ্টা করা উচিত। তাই আমি জানুয়ারি মাস থেকে ওই চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়া শুরু করেছি। আর গত বছরের শেষের দিকে আমি এই চ্যানেলটার জন্য শেষবারের মতো ইউটিউবের কাছে একটা রিকোয়েস্ট করি। তখন ইউটিউব থেকে আমাকে জানানো হয় তারা ভুল করে আমার এই চ্যানেলটা ডিলিট করে দিয়েছিল। তাই তারা আবার আমার এই চ্যানেলটা ফিরিয়ে দিয়েছে। আমি ভাবলাম চ্যানেলটা যখন ফিরেই এসেছে তাহলে এই চ্যানেলেও মাঝে মাঝে ভিডিও দেব। আমার পুরনো যে চ্যানেলটা সেখানে আমি হরর ভিডিও আপলোড করি। তাই ভাবছি এই চ্যানেলে সব থ্রিলার, মার্ডার মিস্ট্রি, সাসপেন্স থ্রিলার এই মুভিগুলোর এক্সপ্লেনেশন আপলোড করব। এবার আপনারা আমার এই কাহিনী তো শুনলেন। আপনাদের সাহায্য আমার সত্যিই খুব দরকার। আমি আসলে এর আগে কখনোই কাউকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বা ভিডিও লাইক শেয়ার করতে কখনোই বলিনি। কিন্তু এখন আপনাদের কাছে অনুরোধ করছি, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে একটু সাহায্য করুন। এখন আমার আপনাদের সাহায্য সত্যিই খুব দরকার। তাই আশা করছি যারাই এই ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন আপনারা সবাই আমাকে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন।